এই অনুষ্ঠানে বিশেষভাবে আজকে যাদের জন্য আয়োজন, আমাদের বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিজম থেকে মুক্ত করেছেন, সেই ৪৬ পরিবারের শহীদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ এবং আজকে এই মত বিনিময় সভায় ভোলা দ্বীপ জেলা ঐতিহ্যবাহী এই জেলার ছাত্র জনতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আল্লাহর শুকর, বাংলাদেশটা এইরকম ছিল না। 15 বছরে এই ভোলা শহরে আওয়ামী লীগ ছাড়া কারো মিটিং মিছিল সমাবেশ করার সুযোগ হয় নাই। বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করে রেখেছিল। বাংলাদেশে আওয়ামী লীগের জন্য এক আইন আর অন্যদের জন্য আর এক আইন ছিল। আওয়ামী লীগের জন্য ধর্ষণ হলে মাপ, খুন হলে মাপ, আওয়ামী লীগের নেতারা খুন করলে তার মাপ, লুটপাট করলে মাপ, ভোট চুরি করলে ছিনিয়ে নিলে মাপ, ব্যাংক ডাকাতি করলে, শেয়ার বাজার লুট করলে মাপ। 15 বছরে এইভাবে তারা চালিয়ে গিয়েছে এবং এর প্রতিবাদ করলে তাদের জন্য আইনের প্রয়োগ হয়েছে। মিথ্যা মামলায় হাজারো লাখো বাংলাদেশের মানুষকে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশের এই সমস্ত মিথ্যা মামলাগুলোতে কোনো জামিন ছিল না। যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে বছরের পর বছর আটক করে রাখা হয়েছে। যাদেরকে ভবিষ্যৎ ক্ষমতার জন্য তারা বাধা মনে করেছে, সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। আমি এই মুহূর্তে স্মরণ করি সেই শহীদ নেতৃবৃন্দ মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী আমির জামাত, স্মরণ করি শহীদ সেক্রেটারি জেনারেল সাবেক মুফতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে, স্মরণ করি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান এবং বাংলাদেশের একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ তথা এই দক্ষিণ পূর্ব এশিয়ার একজন উদীয়মান এই কারিগর, তাকে হত্যা করেছে সেই নেতা মীর কাসেম আলী। তাদের সকলের শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করছি। তারা জেলের মধ্যে ঢুকিয়ে রেখে 15 বছর পর্যন্ত নির্যাতন চালিয়ে হত্যার দিকে নিয়ে গিয়েছে সেই নেতা, আমাদের বরিশালের অঞ্চলের নেতা, পিরোজপুরের নেতা, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাহেবকে। আর তার সাথে আরো আলেম ওলামা, আমাদের মাওলানা একে ইউসুফ নায়েবে আমির জনাব মাওলানা আব্দুল সোবহান, তাদেরকেও জেলের মধ্যে ঢুকিয়ে রেখে হত্যা মৃত্যুর দিকে ঠেলে দিয়ে হত্যা করা হয়েছে। ভাইয়েরা আমার, এনাদেরকে তাদের সবচাইতে বড় বাধা মনে করে ক্ষমতায় আসার আগে থেকেই দেশি বিদেশি চক্রের মাধ্যমে প্লট তৈরি করা হয়েছে। তারপরে 2006 সালে 28 অক্টোবর সৃষ্টি করা হয়েছে। সেই দিন বাংলাদেশের গণতন্ত্রের উপরে সবচাইতে বড় আঘাত সেই দিন এনে
গণতন্ত্রকে তিলে তিলে হত্যার পর তারা সেই দিনই রচনা করেছিল। ঢাকার রাজপথে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে তারপরে তারা ষড়যন্ত্রের জাল সেই দিন থেকে বিস্তার করার চেষ্টা করেছিল। তারপরে 2 বছরের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার চালিয়ে এবং সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যাবতীয় অপকর্মকে আগাম বৈধতা দিয়ে ক্ষমতায় আসার পথ রচনা করে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা বিরোধী দলের কাছ থেকে কৌশলে সমস্ত আসনগুলো মাত্র 30-35টি আসন শুধু বিরোধীদের কাছে দিয়ে বাকিগুলো নিয়ে নেয়। এরপরে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এরপরে তারা সংসদের ভিতর থেকে অনেক কিছু পরিবর্তন করে কাটাছেঁড়া করে এটা একটা আওয়ামী সংবিধানে তারা পরিণত করে। বাংলাদেশের জনগণের অধিকারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন তারা তৈরি করে, তারপরে তথ্য প্রযুক্তি আইন তারা তৈরি করে। এর মধ্য দিয়ে সাংবাদিকরাও যেন কোনো কথা বলতে না পারেন সেই ব্যবস্থা তারা সৃষ্টি করে এবং তারপরে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পঞ্চম সংশোধনী বাদ দিয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাদ দিয়ে এরপরে তারা 14 সাল, 18 সাল এবং 24 সালে 3টি নির্বাচন করে দেশের মানুষকে তারা তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে শূন্য করে নিয়েছে, লুটপাটের রাজনীতি শুরু করেছে। একটু আগে আমাদের নজরুল ভাই তথ্য দিয়েছেন যে লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে। লুটের খতিয়ান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে সেই সাংবাদিক সম্মেলনে বলে গিয়েছে তার সেই পিয়ন কত কোটি টাকার মালিক ছিল, 400 কোটি টাকার মালিক। তাহলে পিয়নের 400 কোটি টাকার স্বীকৃতি তিনি দিয়ে গেলেন, তার অর্থ মালিকের কি পেল সেটা আর বুঝতে বোধহয় কারো কষ্ট হওয়ার কথা নয়। আর মালিকের সাথে বড় বড় দালাল দরবেশ শেষ পর্যন্ত তার চেহারারও পরিবর্তন করতে হয়েছে। দরবেশ সব কিছু ফেলে দিয়ে তারপরে দরবেশি ছেড়ে দিয়েও বাঁচতে পারে নাই, দেশের জনগণের আন্দোলনের কাছে ধরা খেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, শেখ হাসিনা চেয়েছিল এইভাবে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে এবং পরিবার থেকে পরিবার পর্যন্ত অবস্থান পর্যন্ত ক্ষমতাকে প্রলম্বিত করে যাবে। সেজন্য বাধা ছিল দেশের রাজনৈতিক শক্তি। এই রাজনৈতিক শক্তিকে তারা হত্যা করে, জুলুম করে, ভোটের অধিকার কেড়ে নিয়ে, ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়ে তারা মনে করেছিল ক্ষমতাকে তারা চিরস্থায়ী করে রাখতে পারবে। জনগণ বারে বারে খুশি উঠেছে, তার বিরুদ্ধে তারা দমন পীড়ন নির্যাতন খুন তারা তৈরি করেছে। জেলের মধ্যে আরো জেল, তার নাম সেল, কিন্তু আরেকটি যে আয়না ঘর, সেই খবর দেশবাসীর কাছে ছিল না, পৃথিবীর কাছেও ছিল না। হিটলার মুসলিমরা চরম জুলুম অত্যাচার করেছে, কিন্তু আয়না ঘর এটা ফেরাউন আমাদের কাছেও ছিল না। 8 বছর পর্যন্ত চোখে চোখ বেঁধে হাতে ঘাত করা পরিয়ে রেখে মানুষকে আটকে রাখতে পারে, এই যে কত বড় ফেরাউন নমরুদ, এটা হিটলার মুসলিমের চাইতে ভয়ঙ্কর থাকে। সেই হাসিনা এইভাবে আয়না ঘর করে বাংলাদেশের শত শত মায়ের বুককে খালি করেছে এবং তাদের ভিতরে মৃত্যুর সংবাদটা পর্যন্ত তারা দিতে নাই। 8 বছর পর তারা জানতে পারলো
তার স্ত্রী এখনো বেঁচে আছে। 8 বছর পরে মা জানতে পারলো তার সন্তান বেঁচে ছিল, এখন ফিরে এসেছে। এরকম একটি ভয়ঙ্কর বাংলাদেশ তৈরি করেছিল। তারা মনে করেছিল এইভাবে ভয়ের রাজনীতি যদি শুরু করা যায় তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে না। ছাত্ররা অধিকার চাইল যে আমাদের চাকরি দাও, অন্তত আমাদের বেঁচে থাকার জন্য সুযোগ দাও, বাঁচতে হলে কাজ লাগবে। কাজ তো তোমরা নিজেরা নিয়ে নিচ্ছ। শেখ হাসিনা বলল যে কোটা ক্ষেত্রে সে বলল মেধাবী কি শুধুমাত্র রাজাকারের বাচ্চারা? ছাত্ররা বলল যে হ্যাঁ, আমরা সবাই রাজাকার। কে বলেছে? তারা মুখ পেতে দেব, গুলি করে মারো, তারপরে আমরা আমাদের অধিকার চাই। আবু সাইদ একটি লাঠি হাতে দাঁড়িয়ে গেল। সারা পৃথিবীবাসী দেখলো কি নির্মম খুনের আকাঙ্ক্ষা নিয়ে তার পুলিশ বাহিনী মানুষকে গুলি করছে। আবু সাইদের মা বলল, সে একটি মজুর পরিবারের মা, বাবা অতি সাধারণ, যে তোরা চাকরি দিলি না, কিন্তু আমার ছেলেকে কেন মেরে ফেললি? তো চাকরি চেয়েছিল। এরকম বাবা সন্তানকে তারা হত্যা করল। আবু সাইদের এই ঘটনার প্রতিবাদে সারা দেশের ছাত্র তরুণ তারা জেগে উঠল যে না, বেঁচে থাকলে মানুষের মতো মানুষের বেঁচে থাকতে হবে। খুনি সন্ত্রাসীদের ভয়ে আর ঘরে থাকা যাবে না। রাস্তায় করে নিয়ে এসলো। তারা বলল শেখ হাসিনা যদি বলে রাজাকার, আমরা সবাই রাজাকার হতেও অসুবিধা নাই, কিন্তু শেখ হাসিনাকে বলল যে আমরা নই রাজাকার। কে বলেছে? রাজাকার। ছাত্ররা যথার্থই এ কথা বলেছে। তারা 16, 17, 18, 19 তারিখ হত্যায় মেতে উঠল। এমনকি হেলিকপ্টার দিয়ে গুলি করে ঘরের মধ্যে সন্তানকে হত্যা করলো। ছাদে পায়চারি করা বাবার কোলের সন্তানকেও গুলি করে মারতে তারা দ্বিধা করে না। এরা মাকেও হত্যা করলো এবং এইভাবে হত্যা করে করে পানি বেড়াচ্ছে মুগ্ধ। চাই পানি, তাকেও টার্গেট করে লক্ষ্য করে গুলি করলো। এইভাবে গুলি করে বাংলাদেশের ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করে দেওয়া হলো। এই ঢাকার থেকে ভোলা জেলায় 46টি লাশ এসেছে। 46 মায়ের মুখ খালি করেছে শেখ হাসিনা। এই ভোলাবাসী, তাদের অপরাধ আর কিছু ছিল না, তারা অধিকার চাইছিল। শেখ হাসিনা তার দোসররা মনে করেছিল এইভাবে গুলি করে ভয় ঢুকিয়ে দিয়ে গেলে তারা সব ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে। এবং শেখ হাসিনার পুলিশ সেই দিন ভয়ের যে আতঙ্ক তৈরি করতে চেয়েছিল, সেটা না করে এক পুলিশ আর এক পুলিশকে দেখাচ্ছে যে স্যার দেখুন, একটা গুলি করে একটা মরে, আর কেউ সরে যায় না। এটাই বড় আতঙ্কের। সেই আতঙ্কই কাল হয়ে গেছে। শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী হয় না, পালিয়ে দেখতে হয়েছে। চোরের মতো পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর তার দোসররাও পালিয়ে মরেছে। একজন বিচারক, আমরা এটা চাই না, কলা পাতায় শুয়ে থাকতে হয়েছে, গামছা দিয়ে নাকি তাকে টেনে আনা হয়েছে। এই সমস্ত পরিণতি আমরা দেখতে চাই নাই। আর একজন বাঙালি আমাদের বরিশালেরই পালিয়ে টাকা পয়সা নিয়ে যেতে হয়েছে।
সীমান্তে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটাও দেশবাসী চায় না, কিন্তু এটা হচ্ছে পরিণতি। শেখ হাসিনা পালিয়ে গিয়ে কে বলেছিল শেখের বেটি নাকি পালাবে না, তারপরে কি হলো? সে কিভাবে গেল? কিভাবে গেল? পালিয়ে গেল। আজকে তারা কেউ বলে, প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের এই ফ্যাসিজম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে মুক্ত করেছেন। বাংলাদেশের জনগণ চেয়েছিল, ছাত্ররা চেয়েছিল চাকরি, আর তারপরে 15 বছরের নির্যাতনের শিকার রাজনৈতিক কর্মীর রাজনৈতিক অধিকার সহ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল। আল্লাহ তাআলা তাদের পাপের বোঝা এত বড় করে দিয়েছে, বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছে, জালেম দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। দেশবাসী তাদের সকল অধিকার ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং দেশ থেকে তারা চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এই অর্জনকে ধরে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত প্রায় 1000 শহীদ হয়েছেন। আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। এখনো হাজার সন্তান তারা হাসপাতালে আছে, বঙ্গুত্ব বরণ করেছে। কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, তারা চিকিৎসাধীন আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই এই ঘটনায় এই সমস্ত শহীদদের পরিবারের কাছে ছুটে গেছে। আজকে এখানে 46 পরিবারের কাছে জামাত ইসলামী এসেছে। এর আগে প্রথম কিস্তিতে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আমিনুল জামাতের পক্ষ থেকে এসারুল মাহবুব জুবায়ের তিনি এসেছিলেন, প্রথম কিস্তির সহযোগিতা তিনি দিয়ে গিয়েছেন। আরো বাকি ছিল, আজকে আমরা এসেছি এবং আমরা এই সমস্ত ভাই বোনদের কাছে দেব। টাকা দিয়ে এই ক্ষতিপূরণ হয় না, হয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সমস্ত শহীদরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ তুমি তাদের পরিবারের যে অভাব তৈরি হয়েছে সেটা তুমি পুরা করে দাও। আমার ভাই বোন যারা আছে, তাদের স্ত্রী পুত্র পরিজন বাবা মা, তাদেরকে বলতে চাই, দেশবাসী বিশ্ববাসী এই সমস্ত সন্তানদের জন্য গর্বিত। আমরা দোয়া করি আজকে গোটা পৃথিবী তাদের জন্য একটি নতুন দিশা পেয়েছে, বাংলাদেশ ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছে। যুগে যুগে এই সমস্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে এইরকম দাঁড়িয়ে গিয়ে যে ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে বাংলাদেশে, সেই নজিরদের মধ্যে শ্রেষ্ঠতম নজির আমাদের আবু সাঈদ সহ এই 1000 শহীদদের সেই নজির স্থাপন করেছে। এবং এই নজির আপনার আলহামদুলিল্লাহ স্থাপন করতে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় রাজনৈতিক বিপ্লব হয়েছে। আপনার ফরাসি বিপ্লব হয়েছে, তারপরে বাংলাদেশে বহু ধরনের বিপ্লব হয়েছে, কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট এবং জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে বিপ্লব হয়েছে সেটা নজিরবিহীন বিপ্লব। এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার অনেক অপচেষ্টা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য ভারত থেকে তিনি সেখানে বসে এখনো কলকাঠি নাচছেন, নানা রকম বয়ান ছাড়ছেন। ভুলে যান ওই বয়ান দিয়ে বাংলাদেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না ইনশাআল্লাহ। তারপরে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি ঐক্যবদ্ধ, সামনে তাকে থাকতে হবে। আর আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে বলবো, বাংলাদেশের জনগণ 15 থেকে 17.5 বছর পর্যন্ত বঞ্চিত আছে। এই বঞ্চনা থেকে মুক্ত করার জন্য
আপনারা যে সংস্কার প্রস্তাবের প্রক্রিয়া নিয়েছেন, দ্রুততম সময়ে সেটা প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত যে সরকার এবং ব্যবস্থা আপনারা আনার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন, এই আমাদের প্রত্যাশা। তার সাথে আপনাদের সাথে জাতি সবসময় আছে। আমি আমার বাইরের কারো বলবো যে আজকে সরকার কারো বলবো যে বৈষম্য বিরোধী ছাত্রদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, 5 লক্ষ টাকা করে শহীদদের জন্য বলা হয়েছে, চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা হয় না। তাদের চিকিৎসার জন্য যা দরকার সেই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, যেন একজন ছাত্র পঙ্গু হলেও তিনি যেন কর্মক্ষম হতে পারেন, সেই ধরনের ব্যবস্থা, আর্টিফিশিয়াল ব্যবস্থাগুলো আপনারা করার উদ্যোগ নেন। ভাইয়ের আমার, সময় শেষ পর্যায়ে আজান হচ্ছে, আমি কয়েকটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে নির্যাতিত দল হিসেবে 15 বছর এই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লাখো আমাদের কর্মী রকমদেরকে গ্রেফতার করে জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে। এছাড়াও রাজপথে গুলি করে তারপরে হত্যা করা হয়েছে, পায়ের উপরে গুলি করে, হাতের উপরে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। এইরকম নির্যাতনের শিকার জামাত ইসলামী, তারপরে দেশের মানুষের কল্যাণে কাজ করছে। এখনো জামাত ইসলামী কোনো প্রতিহিংসার রাজনীতি করে নাই। জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণকর ব্যবস্থা হিসেবে যেন বাংলাদেশের জনগণের মনের যে আকুতি, সেই ঈমান, আকীদা, ইতিহাস, ঐতিহ্যের আলোকে একটি সরকার গঠিত হয়, সেই জন্য জামাত ইসলামী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্যাতিত দল হিসেবে আমরা প্রতিহিংসার পরিবর্তে মানুষের কাছে ছুটে যাচ্ছি। আমাদের ভাই এবং বোনদেরকে বলবো, মানুষের কাছে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছেন, তিনি বিদায় হজ করেছেন, তারপরে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে চেষ্টা করেছেন। আমরা সেই প্রচেষ্টায় অংশ নিচ্ছি। সবশেষে আমরা ভাইদের কাছে সব কথা বলছি, বাংলাদেশে আমরা একটি কল্যাণকর ব্যবস্থা চাচ্ছি। 53 বছরের প্রাচীন বাংলাদেশ আজকে, এই বাংলাদেশ একটি কল্যাণকর বাংলাদেশ যেন হয়, সেই স্বপ্ন আমরা দেখি। বৈষম্য বিরোধী বাংলাদেশ যেন হয়, সেই স্বপ্ন আমরা দেখি। বৈষম্যহীন সমাজ যদি করতে হয়, হৃদয়ের ভিতর থেকে বৈষম্য দূর করতে হবে। শুধু রাষ্ট্র আর সরকার পরিবর্তন হলে বৈষম্য হয় না, আদর্শ দিয়ে বৈষম্যের পরিবর্তন আনতে হয়। আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই, সেই বৈষম্যহীন সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। বাংলাদেশে সেই ধরনের একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। বাংলাদেশে যদি সেই ধরনের ব্যবস্থা তৈরি হয়, মদিনার ব্যবস্থা যদি আসে, ইসলামী কল্যাণ রাষ্ট্রের ব্যবস্থা যদি আসে, তাহলে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, সুবিচার, ন্যায়, ইনসাফ, এই সব কিছু নিরাপত্তা একমাত্র আল্লাহর বিধানেই আছে। সেই আল্লাহর বিধানেই মানুষের কল্যাণ, শান্তি, বৈষম্যহীন সমাজ নিশ্চয়তা দেয়। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসুন বাংলাদেশকে সেই ধরনের একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যে আজকে আমাদের আওয়াজ উঠেছে, সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের পথে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।